হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। একটি বদ্ধ ঘরে চেয়ারের উপর শক্ত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আছে শাকিল। সে এলাকার এমপির ছেলে। তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে ইহান। ইহানের ডান হাতে বিরাট বড় একটি ছুরি জকমক করছে। ইহানের পাশে দাঁড়িয়ে আছে রাজভাই, আর বাম পাশে দাঁড়িয়ে আছে সিফাত। ইহান ও তার সঙ্গীদের দেখে শাকিল ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলে, তোরা ভুল করছিস, আমাকে হয়তো চিনিস না, তারপরও পরিচয়টা দিচ্ছি। আমি এমপির ছেলে। আমাকে তোরা তুলে এনে মারাত্মক ভুল করেছিস। তোদের যে করুণ অবস্থাটা হবে তা কল্পনাও। শাকিল তার কথা শেষ করতে পারে না। তার কথা শেষ হওয়ার আগেই ইহান দ্রুত গতিতে এগিয়ে আসে। সে তার বাম হাত দিয়ে শাকিলের গালে সজোরে একটি চর বসিয়ে দেয়। চরটি এতটাই জোরে লাগে যে শাকিলের গালে মুহূর্তে রাগে লাল হয়ে ওঠে। মুখে একটি বিশ্রী গালি দিয়ে ওঠে শাকিল। তোর বাপের ক্ষমতা আর তোকে একসাথে পুঁতে রেখে দেব, বুঝেছিস? খান পোলা, তোকে আগেই মারবো আমি। ভালোভাবে কথা বলছি, শুনলি না তো? তোর অবস্থাটা কি হবে জানিস না। ছাড় আমাকে। শাকিলের মুখে এই গালি শুনে ইহানের মেজাজ মারাত্মক খারাপ হয়ে যায়। সে আর নিজেকে সামলাতে পারে না। তার হাতের ছুরিটা নিচে রেখে পাশে থাকা একটি মোটা হকি স্টিক তুলে নেয়। তারপর যে শাকিলকে বেধড়ক মারতে শুরু করে। একের পর এক আঘাতে শাকিল কুকিয়ে ওঠে। ইহান তখন তার রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছে না। সে মারতে মারতে শেষে আবার ছুরিটি হাতে তুলে নেয় এবং শাকিলকে মারার জন্য হাত উঁচু করে। ঠিক এই সময় রাজভাই দ্রুত এগিয়ে আসে। সে ইহানকে থামানোর চেষ্টা করে। পাগল হয়ে গেছিস ইহান, মরে যাবে তো। সর এদিকে আয়। ইহান রাগে কাঁপছে। তার চোখ দুটো থেকে যেন আগুন ঝরছে। সে রেগে বলে, ভাই, ও মাকে নিয়ে গালি দিয়েছে, মারতে হবে ওকে। সরাই বলছি না। বড় ভাইয়ের এমন কঠিন আদেশ শুনে ইহান একটু নরম হয়। সে শাকিলের দিকে একবার তাকিয়ে আচ্ছা। তারপর ইহান ছুরি হাতে নিয়ে একটু পিছিয়ে আসে এবং চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাজ তখন শাকিলের কাছে যায়। সে শাকিলের সামনে ঝুঁকে পড়ে এবং নিচু স্বরে কথা বলে, শোন, তুই আমার গার্লফ্রেন্ড জান্নাতের দিকে কুদৃষ্টি দিয়েছিলি, তাই তোকে এখানে তুলে এনেছি। লেজেন্ড গ্যাংয়ের নাম শুনেছিস? আমরা তার লোক। চুপচাপ এই এলাকা ছেড়ে চলে যাবি। তোকে যেন আর দ্বিতীয়বার না দেখি। যা, চলে যা। কাজটা ভালো করলি না তোরা। তোকে তো আর ইহান, যেতে দে। রাজ তখন সিফাতকে ইশারা করে। সিফাত ও রাজ মিলে শাকিলের বাঁধন খুলে দেয়। হাতের বাঁধন খোলা শেষ হতেই শাকিল আর এক মুহূর্তও সেখানে অপেক্ষা করে না। সে দ্রুত সেখান থেকে চলে যায়। ইহান তখনও শান্তভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে। জান্নাত হলো রাজের গার্লফ্রেন্ড। শাকিল সব সময় তাকে বিরক্ত করে, তাই রাজ ইহানকে দিয়ে শাকিলকে তুলে এনেছিল। শাকিল চলে যাওয়ার পর ইহানও বাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু রাজ তাকে বলে, দাঁড়া ইহান, চেহারা ঠিক করে যা, না হলে আন্টি আর তোর সেই স্পেশাল বড় আপু বকবে। ইহান একটু অদ্ভুতভাবে হাসে। সাদা দাঁতগুলো বের হয়। সে শান্তভাবে উত্তর দেয়। ভাই। রাজ তখন তার পকেট থেকে কিছু টাকা বের করে ইহানের দিকে বাড়িয়ে দিল। তারপর বলেও, এই নে ধর, টাকাটা নে। লাগবে না। আরে ধর, বেশি কথা বলিস না, আর মাথাটা গরম করবি না বেশি। যা বলেছিস সেভাবেই থাকবি, কেউ যেন কিছু না বুঝতে পারে। আচ্ছা ভাই। ইহান তখন টাকাটা পকেটে পরে নেয় এবং ঘর থেকে বেরিয়ে নিজের পথে রওনা দেয়। ততক্ষণে প্রায় মাঝরাত হয়ে গেছে। সে খুব সাবধানে চুপি চুপি নিজের রুমে প্রবেশ করে। ওর রুমের দরজাটা ভেড়ানোই আছে, কারণ ঠিক মতো লাগাতে গেলে শব্দ হবে। সে সন্তর্পণে বিছানায় এসে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে সে ভাবে, আজ যা হলো তা সবসময় হয়েই থাকে। তার চোখে তখনও শাকিলের প্রতি রাগ জ্বলছে। সে জানে এই রাতের ঘটনা কেউ জানতে পারবে না। ভোরবেলা ঘুম ভাঙতেই ইহান টের পায় তার বুকের উপর বেশ ভারী এবং নরম কিছু একটা শুয়ে আছে। সে প্রথমে ভাবে এটি তার
নতুন কেনা কোলবালিশ। বালিশটি সারা রাত তার পাশে ছিল। হয়তো ঘুমের ঘরে এটা নিয়ে উপর হয়ে বুকের উপর চেপে শুয়ে পড়েছে। এমনটা ভেবে ইহান আস্তে আস্তে তার হাত বোলাতে শুরু করে। আলতো করে একটা হাত সে রাখে সেই বস্তুটির নিচের দিক। নরম জায়গা পেয়ে একটু চাপ দিতেই একটি মৃদু শব্দ করে ওঠে। আহ! ইহান চমকে ওঠে। হায় হায়, এ তো কুলবালিশ নয়, এ তো কোনো মানুষ। তখনও সে পুরোপুরি চোখ খুলেনি। ঘুমের রেশ এখনও কাটেনি তার। তার ঘরে মানুষ নাকি পরী আসলো তা সে নিশ্চিত হতে পারছে না। তবে পরীই হবে। ঘুমের ঘরে পরীর মতো একটি মেয়ে ভেবে সে ইচ্ছে মতো তার গায়ে হাত বুলাতে থাকে। ইহানের ভেতরের বকাটে সত্তাটা যেন সুযোগ পেয়ে মুহূর্তে জেগে ওঠে। কিন্তু পরক্ষণেই ইহানের গলায় জোরে একটা চিমটি পড়ে। সে চিমটি এতটাই তীব্র ছিল যে তার শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। ইহান লাফ দিয়ে জোরে আহ বলে ওঠে, যেন তার আত্মা খাঁচাছাড়া হয়ে গেল। মেয়েটি তখন ইহানের উপর থেকে সরে যায়। ভয়, বিস্ময় আর রাগে ইহান চোখ মেলে তাকায়। সে দেখে ইদি আপু তার সামনে বিছানার উপরে বসে আছে। ইদির চোখে রাজ্যের রাগ, তার চোখ দুটি যেন দাও দাও করে জ্বলছে। ইদি আপুকে দেখেই ইহানের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এই মেয়ে এখানে কি করছে? মেয়ে তো নয়, যেন সাক্ষাৎ অ্যাটম বোম। সকাল সকাল ঘুম থেকে উঠেই এই বজ্জাত বকাটে গুন্ডি মেয়ের চেহারা দেখতে হলো। না জানি আজ তার দিনটা কেমন খারাপ যাবে। ইহান আমতা আমতা করে কথা বলার চেষ্টা করে। আ আ আপু, আ আপনি এখানে কি করেন? মা, মা, এই লেডি গুন্ডি এখানে কেন? আমাকে বাঁচাও, আমাকে খেয়ে দিল, আমাকে। তার দিকে তাকিয়ে বাকি কথাটা ভয়ে ইহান গিলে ফেলে। ইদিয়াপুর চোখ আরো বড় হয়ে যায়। সে এমনভাবে তাকায় মনে হয় এখনই সে ইহানকে কাঁচা গিলে খাবে। চুপ! বেয়াদব, বান্দর, বজ্জাত, শয়তানের খালু, চুপ থাক! একটা আজ করবি তো তোকে। ইহান তখনও ভয়কে জয় করার চেষ্টা করে। একটু দুষ্টুমি করে বলে, আমাকে কি মারবেন নাকি? ইদি তখন ঠোঁটে একটি বাঁকা হাসি ফুটিয়ে তোলে। সেই হাসিটি দেখে ইহানের আরও ভয় লাগে। হ্যাঁ, মারবো। তোকে এখানেই মেরে রেখে দেবো, বুঝেছিস? এই দেখ ছুরি। ইদি আপু সত্যি সত্যি কোমর থেকে একটি ধারালো ছুরি বের করে। সাধারণ কোনো ছুরি নয়, দেখতে বেশ ভয়ঙ্কর। ভয়ে ইহানের আত্মার পানি আর কলিজার জল শুকিয়ে সৌদি আরবের মরুভূমি হয়ে যায়। সে ভয়ে বিছানার এক কোণে আরও গুটিয়ে যায়। কি ভয়ঙ্কর চিজ ইদি আপু! ইহান কাঁপা কাঁপা স্বরে কথা বলে। আপু, এটা কি করছেন? ছুরি কেন আপনার কাছে? সরান বলছি। তোর মতো বখাটে মেয়ে খোকো ছেকড়াদের উচিত শিক্ষা দিতে কাছে রাখতে হয়। তুই আমাদের বাড়ির পাশে ফ্ল্যাট নিয়েছিস, ভালো কথা। তোর সাহস কি করে হয় আমার পরিচিত জুনিয়র মেয়ের সাথে ঘোরাঘুরি করা? আর এখন তুই আমার গায়ে হাতও দিয়েছিস। ইহান নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে। হায় হায়, এসব কি বলেন আপু? আমি তো ঘুমিয়েছিলাম। কিন্তু আপনি আমার ঘরে কি করছিলেন? দরজা খোলা ছিল কেন? আমি ভেবেছি কোলবালিশ নিয়ে শুয়ে আছি, আর আমার ঠেলায় একটু চুপ বজ্জাত! ইদি এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর আবার অগ্নিমূর্তি ধারণ করে বলে, তোর বাবা মায়ের সাথে আমার কেমন সম্পর্ক জানিস না? আমি দেখতে এসেছিলাম তোর মতো বজ্জাত ছেলে ওরা কোথা থেকে কুড়িয়ে পেয়েছে। আর দরজা খোলা কেন? তার জবাব তুই দিবি। তোর দরজা খোলা থাকে কেন? তুই কি মনে করেছিস তোর জন্য সুযোগ দিয়ে রেখেছি কাছে এসেছি বলে? ইহান জানে ইদির সাথে তর্কে জেতা অসম্ভব। এখন তাকে যাই হোক ক্ষমা চেয়ে এই বিপদ থেকে বাঁচতে হবে। ইদি তার দিকে ছুরি তাক করে রেখেছে। ইহান তখন ভয়ে হাত জোর করে মিনতি করে। সে ভাবে এই পরিস্থিতি থেকে সে কিভাবে মুক্তি পাবে। তার সারা দিনের কাজগুলো সব এলোমেলো হয়ে গেল। ইহান চোখ বড় বড় করে ইদির দিকে তাকিয়ে থাকে। মেয়েটি সত্যি সত্যি ছুরি বের করে এনেছে। ওহ, এই মেয়ে একদিকে তার বাড়িতে এসেছে আর একদিকে উল্টো তাকে হুমকি দিচ্ছে। ইহান মনে মনে ভাবে,
এই মেয়েকে কোন হারামি বিয়ে করবে? তার কপাল পুড়বে নিশ্চিত। তার মা বাবা আর বাসা পেল না, এই বখাটে মেয়ের বাড়ির পাশে ফ্ল্যাট কিনতে হলো। ফ্ল্যাট যদি কিনতেই হয় তাহলে তো বনানী বা গুলশানের মতো অভিজাত এলাকায় কেনা যেত। তা না করে উত্তরার মতো একটা এলাকায় এসে কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে তার জীবনটাকে তেজপাতা বানিয়ে ছাড়লো। ইহান বিছানার এক কোণে গুটিয়ে গিয়ে চিৎকার করে ওঠে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও প্লিজ। এই মেয়েকে আমার থেকে দূরে রাখো। দজ্জাল মহিলা একটা। ইদি ইহানের কথা শুনে তখন রাগে চোখ গরম করে তার দিকে তাকায়। রেগে বলে, এই, মুখ সামলে কথা বল। আমি তোকে বলেছিলাম না চুপ থাকতে? চিৎকার দিলে কেন? ইহান তখনও ভয়ে কাঁপছে। ইদি আপুকে সে ভয় পায়, কিন্তু সাহস করে কথা বলে ওঠে। চুপ কেন থাকবো? আপনি তো আমাকে ছুরি দেখাচ্ছেন। এসব কি আপু? আপনি কি আমাকে মেরে ফেলবেন নাকি? সকাল সকাল এমন কেন করছেন? ইদি আপু তখন ছুরিটা আবার তার কোমরে গুজে রাখে, তবে তার রাগী চোখের দৃষ্টিতে কোনো পরিবর্তন আসে না। ইদি বয়সে ইহানের থেকে বড়। সে ইহানের দিকে তাকিয়ে তীব্র স্বরে কথা বলে ওঠে। হ্যাঁ, মারবো। আর যদি না মারি তাহলে তোর হাড়গোড় ভেঙে দেব। তুই আমাদের জুনিয়র মেয়ের সাথে ঘুরিস কেন? ইহান এই কথা শুনে যেন একটু বিভ্রান্ত হয়। শুকনো একটা হাসি দিয়ে বলে, কে সে? আমি তো অনেকের সাথেই ঘুরি। ক্লাসের বন্ধু বান্ধবী সবাই আছে। নাটক করিস? দেখ ইহান, একদম নাটক করবি না। তোকে মেরে ফেললে তোর মা বাবাও আমাকে কিছু বলবে না, কারণ তুই একটা বকাটে। তাই নাটক করার আগে একবার ভাববি, বুঝেছিস? ইহান বুঝতে পারে তার এই আপুরূপী অ্যাটম বোমটি সহজে শান্ত হবে না। সে একটু আমতা আমতা করে জিজ্ঞেস করে, ইয়ে মানে আপু, আপনি কি হিদিকার কথা বলছেন? ইদি নিজের দাঁতের দাঁত চেপে ধরে, যেন তার চেহারায় রাগ আরও বেড়ে যায়। সে রাগে বলে, হ্যাঁ, বল। এত কিসের হাঙ্কি পাঙ্কি ওর সাথে তোর? তুই সবে এসেছিস, 1 বছরও হয়নি, এর মধ্যে প্রেম শুরু করে দিলে? ইহান অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মেয়েটি দেখে সব জানে। ইহান ইনোসেন্ট লুকে তাকিয়ে ইদিকে বোঝানোর চেষ্টা করে। হাঙ্কি পাঙ্কি কি আপু? ও তো আমার বন্ধু। মাথাটা গরম করিস না ইহান। তোকে যে কি করতে মন চায়, উফ! আমার রাগটাকে আর সামলাতে পারছি না। তুই একটা ভণ্ড। ও আমার ফ্রেন্ড, তো ওর সাথে ঘুরবো না তো কি করব? আর তাছাড়া আপনি এসব কথা বলার কে? ইহানের কথায় ইদির চোখে যেন তখন আগুন জ্বলছে। সে বিছানার দিকে একটু এগিয়ে আসে, তারপর কড়া গলায় বলে, কিসের ফ্রেন্ড রে জানোয়ার? এখানে এসেছিস 1 বছর হয়নি, তোর মেয়ে বন্ধু জুটে গেল। এত মেয়েদের সাথে পীড়িত করিস কেন? কিসের রে তোর ছেলে বন্ধু নেই কেন? আমার সাথে কি ফাজলামি করিস? থাপড়িয়ে তোর দাঁত ফেলে দেব। ইহান তখন চিৎকার করে ওঠে। তার রাগটাও এবার সীমায় পৌঁছে গেছে। আপনার কি সমস্যা? আপনি আমাকে এভাবে কথা বলছেন কেন? সমস্যা একটাই, তুই আমাকে পাত্তা দিস না, অন্য মেয়েদের পিছনে ঘুরিস। ছেলে বন্ধু বাদ দিয়ে মেয়েদের সাথে ঘুরিস। ইহান এবার সরাসরি ইদিকে পাল্টা আক্রমণ করে। সে জানে এই মুহূর্তে চুপ থাকলে ইদি তার উপর আরও চড়াও হবে। ছেলে বন্ধু তো আছে নাফিস, আর তাছাড়া আপনিও তো ছেলেদের সাথে ঘোরেন। কই, আমি তো কিছু বলিনি। আপনার তো মেয়ে বন্ধুর থেকে ছেলে বেশি। আপনি আগে নিজে ঠিক হন, তারপর আমাকে বলতে আসবেন। ইহানের এই কথাগুলো শুনে ইদির মুখটা যেন মুহূর্তে নরম হয়ে যায়। সে কিছুটা শান্ত হয়ে যায়, কিন্তু তার চোখে তখন এক প্রকার জেদ দেখা দিয়েছে। সে ইহানের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে। বিছানায় উপরে বসা ইধি তার এমন অচেনা নরম অভিব্যক্তি দেখে ইহান কিছুটা হতবাক হয়। তার তেজ কমে গিয়ে যেন অন্য এক ব্যক্তিত্ব ফুটে ওঠে। ওই বেদব, কারণ আছে, কারণ ভালোবাসি আমি তোকে। তুই তো না করিস। তুই বলেছিস একবারও ছেলেদের সাথে ঘুরতে না, তাহলে আমি কেন শুনবো? আগে বল, ভালোবাসিস? তারপর সব ছেড়ে তোর কাছে আসবো। ইধির এমন অপ্রত্যাশিত স্বীকারোক্তি শুনে ইহানের মুখ হা হয়ে যায়। ইদি আপু তাকে ভালোবাসে। সে জানে
ইদি আপু তাকে পছন্দ করে, কিন্তু সে তো ভদ্র মেয়ে না, সে তো অ্যাটম বম, গুন্ডি, বকাটে। সেই ইদি আপু তাকে ভালোবাসে? ইহান ভয়ে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায়। কি বলছেন এসব? ইদি তখন বিছানায় আরও একটু কাছে এগিয়ে আসে। তার চোখে আবার রাগ নয়, বরং এক ধরনের অভিমান আর ভালোবাসা দেখা যায়। ঠিকই বলেছি, তোকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই তোকে আমার পছন্দ, কিন্তু তুই পাত্তাই দিস নে, তাই একটু রাগী ভাব দেখায়, যাতে তুই আমার দিকে মনোযোগ দিস। আমি তোকে ভয় দেখাতে চাই না, শুধু চাই তুই অন্য মেয়েদের দিকে না তাকিয়ে আমার দিকে তাকা। ইহান তাড়াতাড়ি নিজেকে সামলে নেয়। এই অ্যাটম বোমকে ভালোবাসলে নিশ্চিত তার জীবন ধ্বংস হয়ে যাবে। থাক, দরকার নেই। আপনাকে ভালোবাসা আর কলা গাছের সাথে দড়ি লাগানো একই কথা। মাপ চাই আপু, আর এই ছুরি অ্যাটম বম নিয়ে আমার কাছে আসার দরকার নেই। আপনি যান। ইহানের মুখে এমন কঠোর প্রত্যাখ্যান শুনে ইধির মুখে আবার রাগ ফিরে আসে। তার নরম অভিব্যক্তিটা মুহূর্তে কঠিন হয়ে যায়। কি বললি? ওই দাঁড়া, সরে আয় বলছি, তোকে আজ মেরেই ফেলবো। তুই আমাকে অপমান করিস? ইদি দ্রুত বিছানা থেকে উঠে আসে এবং ইহানের দিকে তেড়ে যায়। ইহান ভয়ে চিৎকার করে বিছানার উপর প্রান্তে সরে যায়। সে বুঝতে পারে সকাল সকাল এই গুন্ডি মেয়েটির হাত থেকে তার আর রক্ষা নেই। এমপি মোরাদের সবচাইতে কাছের লোক হলো তাজিম। সে সিগারেটে টানতে টানতে মোরাদের দিকে একটা ব্যাগ বাড়িয়ে দেয়। মোরাদ বলে, কি ব্যাপার, টাকা এত কম কেন তাজিম? স্যার, আর কয়েন। এলাকায় দুজন বড়লোক মানুষ আছে, একজন নতুন আসছে, ফ্ল্যাট কিনছে, টাকা চাইছে 20 লাখ। পোলাপানদের নাকি অনেক কথা শোনাইছে। আর একজন আছে, সে জমির মালিক, নামটা ভুলে গেছি স্যার। তার কাছেও টাকা চাইছি, কিন্তু ওর একটা মেয়ে আছে, চেয়ারম্যানের ছেলে ওর সাথে থাকে। আমাদের পোলাপানদের ধরে মারছে সেদিন, ওর বাবার থেকে টাকা চাইতে গেছিল বলে। মেয়ের নাম কি রে? কি যেন বিধি না রীতি, ও রীতি নাম ওর। এলাকায় নাম ডাক আছে। আচ্ছা বেশ, দেখছি আমি। খোঁজ নে আমার ছেলেকে কারা জেলে তুলে নিয়ে মেরেছে, পিটিয়েছে অনেক। সে এখন এলাকায় আসবে না বলেছে। নাম টাম কিছু বলছে না, বলে সময় হলে দেখবি নাকি। আচ্ছা আচ্ছা, চাপ নিয়েন না, পুলিশ সামলান, আমি বাকিটা দেখছি। কথাটা বলে তাজিম এমপির অফিস থেকে বের হয়ে যায়। এমপি খুবই পাওয়ারফুল। সে এমপি হলেও 4টা মার্ডার কেসের আসামি। ক্ষমতা, ভয় দেখিয়ে সে সবাইকে, এমনি তার উপর পর্যায়ের লোকদের উপর চুপ করিয়ে রেখেছে। চাঁদা তোলা তার সেকেন্ড কাজ। প্রথম কাজ হলো মেয়েদের ধরে গোপনে নিষিদ্ধ নগরীতে বিক্রি করে দেওয়া। তাজিম এলাকার দিকে আসতে থাকে। তারপর ইদি যখন ইহানের দিকে এগিয়ে আসতে থাকে, তখন ইহান আর সেখানে এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পায় না। সে বিছানা থেকে এক লাফে নেমে দৌড়ে রুম থেকে বের হয়। এই মেয়েটি যে কি ডেঞ্জারাস, কখন কি করে বসে তা ইহানের কল্পনারও বাইরে। সে দ্রুত দৌড়ে গিয়ে বাবা মায়ের বাথরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখনও সে হাঁপাচ্ছে। কখন থেকে তার প্রকৃতির ডাক এসেছে, কিন্তু এই গুন্ডি মেয়ের জ্বালায় সে যেতেও পারেনি। যাক, ততক্ষণে অন্তত একটু শান্তি পাওয়া যাবে। দরজার ওপার থেকে ইদি আপুর রাগী গলা শুনতে পায় ইহান। ইহান, দরজা খোল বলছি। এই বাথরুমের দরজা খোল, যদি না খুলিস তো দরজা ভেঙে ফেলবো। ইহান বাথরুমের ভেতর থেকে উত্তর দেয়, পাগল নাকি? সব খুলে আমি করতে বসেছি, সে নাকি দরজা ভাঙবে, আর আমি বের হচ্ছি না। আপনি চলে যান, আপনার সাথে কোনো কথা নেই। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি না, আমি দরজার বাইরেই বসে আছি।
তুই বের না হওয়া পর্যন্ত এখানেই থাকবো। দেখি কতক্ষণ বাথরুমে থাকতে পারিস। তো থাকেন, ওখানে গু এর গন্ধ শুকেন। যা ফাজিল। ইহান মনে মনে বলে। এই তো সাংঘাতিক বিপদ, মেয়েটা কি পাগল? ইদি চলে আসে সেখান থেকে। ইহানের মা বাবার সাথে বসে গল্প করতে থাকে। ইহানের বাবা রাইসুল সাহেব বেশ চিন্তিত, কারণ মুরাদ তার কাছে 10 লাখ টাকা চাঁদা চেয়েছে। জমানো টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। অমনি মুরাদ খবর পেয়ে রাস্তাঘাটে চাঁদা চেয়ে বেড়ায়। তবু ঈদের সামনে বেশ হাসি খুশি ভাবে থাকে। ওদিকে ইহান বাথরুমে বসে তার বাবার কথা ভাবছে। সে তার বাবাকে বলেছিল এদিকে বাসা না নিতে, তবুও নিয়েছে। আর ঠিক তার মাসখানেক পরেই এই মেয়ের সাথে ইহানের দেখা হয়। দেখাটাও নাটকীয়তা। 3টে ছেলেকে কাপড় খুলিয়ে ইদি পেটাচ্ছিল। যাই হোক, ইহানের জীবনটা একেবারে তেজপাতা বানিয়ে ফেলেছে ইদি। ইদি আপুর এমন পাগলামি আর ভয় দেখানো দেখে ইহানের মনে হয় আজকের দিনটা সত্যি খারাপ যাবে। এই মেয়েকে সামলানো মানে সাক্ষাৎ আগুনের সাথে খেলা করা। সে এখন কি করবে? বাথরুমে বসে বসে ভাবতে থাকে। বাথরুমে বসে বসে ইহান আগের কথাগুলো ভাবতে থাকে। উত্তরায় তার বাবা 3 তলার একটি ফ্ল্যাট কিনেছে। এই বাড়িটির মালিক হলেন ইদিয়াপুর বাবা সিরাজ সাহেব। ফ্ল্যাটটির দাম একটু কম হওয়াতে 4 বেডরুমের ফ্ল্যাটটি তার বাবা হাতছাড়া করেনি। এই ফ্ল্যাটের ঠিক পাশে আরও একটি বাড়ি, সেটা 5 তলা, আর ইদিয়াপুরা সেই বাড়িতেই থাকে। মজার বিষয় হলো সেটাও ওদেরই বাড়ি, অর্থাৎ ইহানরা ইদিদের 2টি বাড়ির ঠিক মাঝখানে নিজেদের ফ্ল্যাটে কিনছে। এখন ইহানের মনে হচ্ছে বাবা কেন জেনে শুনেই তাকে আগুনের মুখে ফেলে দিয়েছে। এখানে আসার 1 মাস পরেই ইদি আপুর সাথে তার পরিচয় হয়। তবে কথা বলাটা হয়েছিল রাস্তাতে 3 জনে ছেলেকে পেটানোর ঘটনায়। তবে মাসখানিক আগের পরিচয়টা আবার সাধারণভাবে হয়নি, হয়েছিল সিরাজ আঙ্কেলের অসুস্থতা নিয়ে। ইহান জানতো না যে উনি ইধির বাবা। দুজনে সকালে একটি পার্কে এসে দৌড়াচ্ছিল। সিরাজ সাহেব হঠাৎ স্ট্রোক করেন। আশেপাশে অনেক লোক ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। ইহান গিয়ে দ্রুত তাকে ধরে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সব রকম ব্যবস্থা করে ইহান অ্যাম্বুলেন্স ডাকা থেকে শুরু করে ইমার্জেন্সিতে ভর্তি করানো পর্যন্ত। আঙ্কেলের ফোন থেকে নাম্বার কালেক্ট করে ইহান তার বাড়িতেও কল করে। সিরাজ সাহেবের ফ্যামিলি হাসপাতালে আসে। সেখানে ইদি আপুর সাথে ইহানের প্রথমবার দেখা হয়। ইধি সেদিন ইহানকে এক ঝলক দেখেছিল, কিন্তু কোনো কথা বলেনি। আঙ্কেল সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে রিলিজের দিনে ইহানের হাত ধরে বলে, শোনো তোমরা, এটা হলো রাজুল সাহেবের ছেলে ইয়ান, আমাদের পাশের বাড়ির 3 তলা ফ্ল্যাটে যে কিনেছে তার ছেলে। অনেক ভালো, এমন ছেলে দেখিনি আমি। আমার জন্য কত দৌড়দৌড়ি করেছে, নিজের ছেলের মতো যত্ন নিয়েছে। এমন ছেলে আমি খুঁজেছি, আমি ওর কাছে চিরকৃতজ্ঞ। ব্যাস, এরপর আর কি। পাশ থেকে ইদি আপু তখন ঠান্ডা গলায় বলেছিল, বাবা, তোমার এমন ছেলে পছন্দ? খুবই পছন্দ, খুবই দায়িত্ব। ঠিক আছে। ওই যে ঠিক আছে বলেছে। তারপর থেকেই ইদি আপু ইহানের পিছে পড়ে আছে। একে তো সিনিয়র, তার উপর সবসময় ইহানকে ঝাড়ির উপর রাখে। তার এই ঠিক আছে মানে যে ইহানের জীবন তেজপাতা করে দেওয়া, তা ইহান বুঝতে পারেনি। এইসব ভাবতে ভাবতে বাথরুমে তার প্রায় 15 মিনিট কেটে যায়। ইদি আপু এখনো দরজার বাইরে দাঁড়িয়ে আছে কিনা বোঝার জন্য ইহান একবার গলা খাকানি দেয়। কোনো রকম সারা শব্দ নেই। ইহান সাহস করে বাথরুম থেকে বের হয়। কেউ কোথাও নেই। তবে কি চলে গেল? যাক, বাঁচা গেল। সে হাফ ছেড়ে ড্রয়িং রুমে এসে তার চক্ষু চড়ক গাছ। ইদি আপু মাথায় কাপড় দিয়ে তার মা বাবার সাথে
আর ছোট বোনের ঈশার সাথে খোশ গল্প করছে। দেখে মনে হচ্ছে এমন পরহেজগার মেয়ে আর দুনিয়াতে একটাও নাই। কি সুন্দর নরম গলায় সবার সাথে কথা বলছে, সেজেছেও খুব শান্ত শিষ্ট রূপে। ইহানের মা রিফতি বেগম বলে, তোমাকে দেখে বোঝাই যায় না তুমি এত সাহস আর বুদ্ধির অধিকারিণী। এই বয়সে দুটো বাড়ি সামলাও। আন্টি, বাবার শিক্ষা তো। আর ইহান তো বলেই আমি নাকি অ্যাটম বোম। এই মেয়ে ইহানের দিকে মিষ্টি করে তাকিয়ে মুচকি হাসে, আর ইহানের গলাটা শুকিয়ে যায়। মেয়ে মানুষ কখন কোন রূপে থাকে তা বোঝা যায় না। আরে না, ইহান তো মজা করে। তুমি না থাকলে আমরা এই এলাকায় বাসা পেতামই না। তুমি সব ব্যবস্থা করে দিলে, তোমার মতো ভালো ভদ্র মেয়ে আর নেই। মা বাবার কাছে ইদির খুব সুনাম, কারণ এই বাড়িটা ইদি খুঁজে দেয়, সব কিছু ঠিক করে দেয়। এই জন্য ইদি যে কোনো সময় তাদের বাড়িতে আসে। ইহানের মায়ের সাথে সব সময় লেগে থাকে। ওহ, এই নরম মানুষটাই একটু আগে ইহানকে ছুরি দেখাচ্ছিল। ইহান মনে মনে বলে, ডাইনি একটা। ঈশা তখন ইহানের দিকে তাকিয়ে বলে, এই ভাইয়া, কি হলো তোর? বাথরুমে এতক্ষণ কি করছিলি? আর ইদি আপু তোকে নিয়ে যেন কি বলছিল। তুই চুপ কর, তোর তো ইদির সাথে জোট। ইহান, ফ্রেশ হয়েছো? একটু বসো তো, আন্টিদের গল্প শোনাও। তুমি কোন মেয়ের সাথে সারাদিন ঘুরতে বেড়াও বলো। ইহান তাড়াতাড়ি উত্তর দেয়। না না, ও মজা করছে, হুশ। সবাই হেসে ওঠে। ইহান বাধ্য ছেলের মতো গিয়ে বসে তার সাথে। ইদি আপু এমন ভাবে অভিনয় করছে যে মনে হচ্ছে ইহান তার ছোট আদরের মানুষ। ইহানকে দেখে মনে হচ্ছে তার আর ইদির মাঝে কোনো সমস্যা নেই। ইহান উঠে চলে যায়। ইহান রুমে বালিশে মাথা দিয়ে একটু চোখ বুজে, যেন বাইরের সব ঝামেলা থেকে নিজেকে একটু দূরে রাখতে চাইছে। এমন সময় হঠাৎ করে অনিকের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে রাজ ভাইয়ের কল। সে তাড়াতাড়ি রিসিভ করে। ইহান, একটা মেয়ে তোর নাম্বার নিয়েছে, তোকে ফোন করবে, বিপদে আছে মেয়েটা। আমি একটু গার্লফ্রেন্ডের সাথে বাইরে আসছি, তুই একটু সামলে নিস, তবে দয়া করে বেশি মাথা গরম করবি না। আচ্ছা ভাই। ইহান চুপচাপ বসে আছে। বাইরে ইধিরা গল্প করছে। ইধিরা ইসুল সাহেবের দিকে তাকায়। লোকটার চোখে মুখে চিন্তার ছাপ লেগে আছে। রিফতি আর ঈশা রান্নাঘরে গেছে। এমন সময় ইতি প্রশ্ন করে, আঙ্কেল, কোনো সমস্যা? কই না তোমা। আপনার আর বাবার কথা আমি শুনেছিলাম, বলুন আমাকে। আসলে মা, মাসখানেক ধরে মুরাদ মানে এমপির লোকেরা চাঁদার জন্য অনেক বিরক্ত করছে, কিন্তু কি করব বুঝতে পারছি না। পুলিশটাও কিছু করে না, কেবল কমপ্লেন নিয়ে রাখেছে। বাবা তো আমাকে বলতেই চায় না এই ব্যাপার। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। কিন্তু মা, তুমি তো মেয়ে, পারবে? সেটা আমার উপরেই ছেড়ে দিন। এমন সময় নাস্তা নিয়ে বের হয় রিফতি বেগম। তারপর ওরা সবাই আবার আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে ইহানের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এসেছে। ইহান তৎক্ষণে রেডি হয়ে বসেও আছে। ইহান দ্রুত রিসিভ করে। ওপাশ থেকে বলে, ইহানের ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। এই ঘটনার জন্য ইহান তৎক্ষণাৎ রেডি হয়ে বসেছিল। ইহান দ্রুত তার ফোনটি রিসিভ করে। ওপাশ থেকে একটি মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো ভাইয়া, আপনি কি ইহান বলছেন? হ্যাঁ, কে? আমি তিন্নি। আপনি কোথায় আছেন এখন? মেয়েটা হঠাৎ কেঁদে ওঠে। কান্নার জন্য মুখ দিয়ে শব্দ বের হয় না। মেয়েটির কান্নার শব্দ শুনতে পেয়ে ইহান দ্রুত নিজেকে সামলে নেয় আর বলে, আমি বাসায় আছি, কিন্তু আপনি কে আর কান্না করছেন কেন? ভাইয়া, আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। আমি যাকে ভালোবাসতাম সে আমার সাথে প্রতারণা করেছে। আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে একটা নিস্তব্ধ বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর সেখানে সে সহ তার আরও 3-4টা বন্ধু মিলে আমাকে গণধর্ষণ করতে চেষ্টা করেছিল। হঠাৎ পুলিশের সাইরেন শুনতে পাই সেখানে।
তারপর আমি অনেক চেষ্টা করে সেখান থেকে পালিয়ে এসেছি। ওরা আমাকে খুঁজেছে ভাইয়া। যদি ওরা আমাকে পায় তাহলে খুন করে ফেলবে। এখন আপনি আমাকে বাঁচাতে পারেন ভাইয়া। রাজ ভাইয়া আমাকে আপনার নাম্বার দিয়েছে। মেয়েটার কথাগুলো শুনে ইহানের খুবই রাগ হয়। সে তার ভার্সিটির ব্যাগের কাছে আসে, চেন খুলে প্রিয় জিনিসটা একবার দেখে নেয়। ফোনটা তখনও কানের কাছে ধরে আছে সে। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? এই তো 3 রাস্তার মোড়ে আছি, একটা গলির ভিতরে। আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করুন। ওইখানে পশ্চিমের রাস্তা ধরে একটু সামনে গিয়ে আমি একটা বাড়ি পড়বে। এই বাড়িতে গিয়ে আমার নাম বলবেন, তাহলে আপনাকে সেখানে আশ্রয় দেওয়া হবে। আপাতত ওটা আপনার সেফ জায়গা। আর আমি এখনই আসছি, ভয় পাবেন না। ঠিক আছে ভাইয়া। ইহান আয়নার সামনে আসে। ভার্সিটির শেষ ইয়ারের স্টুডেন্ট সে। পাওয়ার চশমাটা পরে চুলগুলো ইনোসেন্টভাবে সেট করে সাজিয়ে বোকাশোকা লুক নিয়ে বাইরে বের হলো। ড্রয়িং রুমে তখনও ঈদে আপুরা গল্প করছে। ইহানকে দেখেই ঈদি বলে, কি ব্যাপার, এখন কোথায় যাও? ভার্সিটিতে ভুলে গিয়েছিলাম যে আমার আজকে প্রেজেন্টেশন আছে, দ্রুত যেতে হবে। খেয়ে যা। না মা, এসে খাবো, এখন সময় নেই। ইহানের গায়ে কালো কোট, ভেতরে সাদা শার্ট। এরকম ভদ্রলোকের গেট আপে সে বের হলো। বাইক স্টার্ট দেয় সে। ইহানের চোখে মুখে এখন কোনো বিরক্তি নেই, আছে কেবল কঠিন এক কর্তব্যবোধ। যে মেয়েটির উপর এত বড় অন্যায় হয়েছে তাকে উদ্ধার করাই এখন তার একমাত্র লক্ষ্য। সে সোজা 3 রাস্তার মোড়ের দিকে ছুটে যায়। তার বলা ঠিকানায় এসে পৌঁছায়। সিফাত বের হলো। ইহান ভাই, একটা মেয়ে এসেছে, আপনার নাম বলল, আপনি নাকি পাঠিয়েছেন? মেয়েটিকে পাঠিয়ে দে। কি হয়েছে ভাই, আসবো সাথে? আপাতত দরকার নেই। সিফাত ভেতরে গিয়ে মেয়েটিকে ডাক দেয়। তিন্নি দৌড়ে আসে, ইহানকে দেখতে পায়। ইহানকে সে প্রথমবার দেখছে। ইহান পুরাই নায়কের মতো দেখতে। তিন্নি তাকে দেখে ঘাবড়ে যায়। এমন হিরো লোকে কোনো ছেলে তাকে হেল্প করবে? ইহান মেয়েটিকে তার বাইকে তুলে নেয়। মেয়েটির চোখে ভয় আর আতঙ্কের ছাপ স্পষ্ট। জায়গাটা কোথায়? আমাকে নিয়ে চলুন। জি চলুন। আর শোনেন, আজকে যা দেখবেন তা কখনো মনে রাখবেন না। আমাকে চিনবেনও না। যদি কখনো দেখা হয় শর্তে রাজি আছেন? জি ভাইয়া রাজি। ঠিক আছে, চলেন যাই। ইহান আর দেরি না করে তার আসল গন্তব্যের দিকে রওনা দেয়, মানে সেই ছেলেদের আড্ডার জায়গায়। ইহান তার বাইক নিয়ে সোজা সেই ছেলেদের আড্ডার কাছে যায়। বাইক থামিয়ে ইহান নির্দ্বিধায় বাইক থেকে নামে। মেয়েটিকে বাইকের পাশেই থাকতে বলে। মেয়েটির চোখে এখন বিন্দুমাত্র ভয় নেই। ইহান পিঠে ব্যাগ ঝুলিয়ে খুব সাধারণভাবে একটা বাড়ির 2য় তলায় চলে এসেছে। সবগুলো ঘর দরজা খোলা, একটা ঘরে দরজা আটকানো। ইহান দরজার কাছে গিয়ে টোকা দেয়। ভেতরে বসে আছে 5 জন ছেলে। হঠাৎ দরজায় টোকা পড়তে শিহাব বলে, ওই নাইম, যা তো, কে এসেছে দেখ। ঠিক আছে ভাই। নাইম এসে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখতে পায় ভার্সিটির এক স্টুডেন্টের সামনে দাঁড়িয়ে আছে। মুখটা ক্লিন শেভ করা, চুলগুলো চোখের উপরে পড়েছে, চোখে চশমাও আছে। কিরে বাচ্চা ছেলে, এখানে কি? এই ঠিকানা কোথায় পেয়েছিস? শিয়াব ভাই আছে, তার সাথে দেখা করতে চাই। নাইম, কে এলো রে? ভাই, মনে হয় এক কলেজ স্টুডেন্ট আসছে আপনার সাথে দেখা করতে। ভিতরে নিয়ে আয়। ইহানকে ভিতরে নিয়ে আসে নাইম। ইহান দেখতে পায় রুমের ভেতরে একটা টেবিল, একটা বেড, কয়েকটা চেয়ার রাখা। সবখানে নেশাজাত দ্রব্য, ড্রিঙ্কস, আরও অনেক কিছু। ইহান তার ব্যাগটা টেবিলের উপরে রাখে। চশমাটাও খুলে নিল। গা থেকে ব্লেজারটা খুলে ব্যাগের উপরে রাখে। ডান পকেটে হাত দিয়ে সে দাঁড়িয়ে থাকে। কিরে, কে তুই? এখানে কে চাস? আর আমি শিহাব। কি হয়েছে বাচ্চা? তুই শিয়াব? কি ব্যাপার, আমাকে তুই তুকারি করছিস? চিনিস আমাকে? কে আমি জানিস? তোরা নাকি একটা মেয়েকে এনে এখানে দর্শন করতে চেয়েছিলি? তোরা কি ভেবেছিলি ওই মেয়েটাকে তোদের নোংরা খেলার শিকার করবি? আর আমি কিছু জানতে পারবো না? ছেলেগুলো হঠাৎ করে এমন কথা শুনে ঘাবড়ে যায়। বসা থেকে উঠে দাঁড়ায় ওরা।
রাতে এক অচেনা ছেলেকে দেখে কিছুটা হতভম্ব হয়। শিহাব এগিয়ে এসে জিজ্ঞেস করে, কে তুই? আমাদের জায়গা কিভাবে চিনলি? এখানে আসলি কিভাবে? আর তোর জানা অজানা নিয়ে কি হবে? যা প্রশ্ন করেছি উত্তর দে। আমি কে সেটা না হয় পরেই বলবো। তোরা নাকি একসাথে অসভ্যতামি করতে চেয়েছিলি। দেখ, মেয়েটা আমার কাছে বিচার দিয়েছে। কে বলেছে আমরা অসভ্যতামি করতে চেয়েছিলাম? আমরা তো একটু মজা করতে চাইছিলাম। কথাটা বলেই ছেলেগুলো হেসে ইহানের কথাটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তাদের ধারণা এই একলা ছেলে তাদের কিছুই করতে পারবে না। আমার মনে হয় তোরা ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কি বলছিস। হয়তো তোরা জানিস না আমি কে। শিহাব ইহানকে পাত্তা না দিয়ে আরো ঠাট্টা করে। ও বাবা, আমার ভয় করছে। ওই তোরা আমাকে কেউ বাঁচা, আমাকে মেরে ফেলবে। ছেলেগুলো হাসিতে ফেটে পড়ে। ইহানের কথাটাকে সির্ফ ঠাট্টা বলে ধরে নেয়। ইহান মুচকি হাসে, তারপর শান্ত স্বরে বলে, তোদের কি আমাকে দেখে ভয় হচ্ছে না? কে বে তুই? আর তুই একা এসেছিস দেখছি। আমরা কয়জন জানিস? আমার মনে হয় তোরা এই ইহানের নাম শুনিসনি। তোরা বুঝবি। কি? কে ইহান? তুই? ইহান কি এতই সস্তা জিনিস যে এভাবে আমাদের কাছে আসবে? যা ভাগ শালা। তারা ইহানের নাম শুনেছে কিন্তু কখনো চোখে দেখেনি, আর তাই এত সাহস দেখাচ্ছে। ইহান আবারও মুচকি হাসে। ইহান তার কাঁধ থেকে ব্যাগটা নামায়, একটা টেবিলের উপর রাখে, তারপর চশমাটা খুলে বেল্ট থেকে শার্টের খুলে চুপচাপ দাঁড়ায়। এই বলে ইহান তার প্যান্টের পকেট থেকে একটা কলম বের করে। ইহানের হাতে কলম দেখে ওরা আবার শব্দ করে হাসে। ইহান ওর গা থেকে শার্টটা খুলল, সুন্দর করে ভাঁজ করে বলে, দাঁড়িয়ে আছিস কেন? আয় দেখাচ্ছি বাচ্চা ছেলে ললিপপ খায় নাকি রক্ত। জীবন নামের একটা ছেলে এগিয়ে আসে ইহানের দিকে। ইহান মুহূর্তের মধ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার গতি আর শক্তি এতটাই দ্রুত যে ছেলেটা কোনো প্রতিরোধ করার সুযোগ পায় না। ইহান তার কলমের নিক সোল্ট জীবনের চোখের ভেতরে ঢুকিয়ে দেয়। সাথে সাথে জীবন পড়ে যায় মাটিতে। ওরা ভয়ে পিছিয়ে যায়, বুঝে ফেলেছে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কোনো সাধারণ কেউ না। ইহানের গায়ে রক্ত এসে পড়ে। সে ওটা হাত দিয়ে মুছতে মুছতে বলে, রক্তখোকো পশু আর মশা এক নয়। মশা গান শোনায় আর শিকারি মাংস খুবলে খায়। তোদের ক্লাস 1-এর ছাড়া শোনাতে আসিনি এখানে। ওই আলম, দাঁড়িয়ে কেন? যা, সে একা, মার ওটাকে। আলম এগিয়ে আসে দ্রুত ইহানের দিকে। ইহান একটা তাচ্ছিলের হাসি দেয়, কলমটা টিপ দিয়ে আবার শীষ বের করে আলমের গায়ে ঢুকিয়ে দেয় পরপর 4 বার। রক্ত হরহর করে বের হয়ে ইহানের গায়ের উপর এসে পড়ে। ইহান ধাক্কা দিয়ে ফেলে দেয় আলমকে। ইহান সোজা হয়ে দাঁড়ালো। ছিলি 3 জন, হয়ে গেলি 1 জন। মেসির কাছে ড্রিবলিং 1 ভার্সেস 1-এ সারা জীবনে কেউ পারেনি, এমনি তুইও আমার কাছে পারবি না। মেসি ফুটবলার আর আমি কিলার। তফাৎ হলো রক্তের আর গোড়ের নেশা। ইহান এগিয়ে যায় শিহাবের দিকে। শিহাব ভয়ে পিছিয়ে যায়। সে দেয়ালের সাথে ঠেকে। ইহান কলমের টিপ দিয়ে আবার শীষ বের করে ইহানের ডান পায়ের রানের ওপর জোরে বসিয়ে দেয়। শিহাব চিৎকার করে উঠে পড়ে যায় ফ্লোরে। শিহাব যন্ত্রণায় কাতরাচ্ছে। সে বুঝতে পারে এই ইহান কোনো সাধারণ ছেলে নয়। শোন, তোকে মারবো না। ডার্ক লিজেন্ড গ্যাং এর একটা নিয়ম আছে, সেটা হলো মারার থেকে মারতে পারার ভয় দেখানোটাই আসল কথা। তবে শোন, আর যদি কোনো দিন এই এলাকার কোনো মেয়ের দিকে তুই চোখ তুলে তাকাস, তবে তোর অবস্থা এর চেয়েও খারাপ হবে। এরপর তোর হাত পা নয়, এরপর জান নেব, মনে রাখিস। ইহানের এই হুট করে এখানে আসা আর তাদের যেভাবে মেরেছে তা দেখে শিহাব ভয়ে কাঁদতে শুরু করে। সে কোনো মতে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ইহানের স্বর আর এক পাও এগোতে সাহস পায় না। ইহান শিহাবের গা থেকে জামাটা খুলে তার গায়ের সব রক্ত মুছে নেয়। এরপর একটা বোতল থেকে পানি নিয়ে হাতে মুখে সব জায়গায় পানি ছিটিয়ে শার্ট পরে একদম আগের মতো হয়ে সে ঘর থেকে বের হয়। কলমটা তার পকেটে ঢুকে ভদ্র ছেলের মতো বাহিরে আসে। ইহান বাইকের দিকে তাকায়, যেখানে মেয়েটি ভয়ে এখনো কাঁদছে। ইহান তখন সেই মেয়েটির দিকে তাকিয়ে মৃদু হাসি হেসে বলে,
আর কোনো চিন্তা নেই, তুমি এখন সম্পূর্ণ সুরক্ষিত। ওরা আপনাকে কিছু বলেনি? না, ওদেরকে বুঝালাম, বললাম মুসলিম হয়ে এভাবে কেন মেয়ের সাথে খারাপ আচরণ করলে আখিরাতে বড়ই শাস্তি হবে। ওদেরকে আল্লাহর ভয় আর রসুলের দেখানো পথে মনোনিবেশ করতে বলেছি। ওরা মেনে নিয়েছে। চলো এখন ফেরা যাক। তারপর ইহান মেয়েটিকে নিয়ে সোজা তার নিরাপদ আশ্রয়ের দিকে রওনা দেয়। চারপাশের গাছপালা পিছনে পড়ছে, কিন্তু ইহানের মনে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। মুরাদ এসেছে সিরাজের বাড়িতে। সিরাজ তখন বসে পত্রিকা পড়ছে। মুরাদকে দেখে সে উঠে দাঁড়ায়। 4 জন ছেলে সহ মুরাদ এসে বসলো সোফাতে। মুরাদ বলে, আরে সিরাজ মিয়া, দাঁড়ালে হবে? বসেন বসেন, মুরব্বী মানুষ, ছেলের বয়সী একটা লোকের সামনে দাঁড়াতে হয় না। তোমরা কেন এসেছো? একবার বলেছি না কোনো টাকা হবে না? আরে রেগে যান কেন? এলাকায় থাকি, আপনারা স্থানীয় মানুষ, পোলাপান নিয়ে চলতে হয়, বুঝেন না? একটা খরচের বিষয় আছে। আপনারা এমন করলে আমাদের কি হবে? বেশি তো চাইনি, মাত্র 50 লাখ টাকা চাইছি। এখনই বের হয়ে যাও, না হলে পুলিশ ডাকবো। মুরাদ সিরাজের কথা শুনে শব্দ করে হাসে। হাসি দিয়ে বলে, কি দরকার নিজের জীবনটা নিয়ে টানাটানি করার? বললেন তো পুলিশের কোনো অফিসার আপনার কথা শুনবে বলে আপনার মনে হয়? শুনলে কি আর দৌড়ে মাথা থাকবে? কবে টাকা দেবেন বলেন, না হলে তোর বউ মেয়েকে এমন বেইজ্জতি করব যে। সিরাজ এসে মুরাদের গালে চড় দেয়। মুরাদ সিরাজের পেটে লাথি মারে, উনি পড়ে যায়। তখনই ইদি এসে মুরাদের পিঠে হকি স্টিক দিয়ে বাড়ি মারে। মুরাদ ঘুরে ইদির হাত ধরে। আরে আরে মামুনি, শুনেছি এলাকায় বখাটে মেয়ে নামে পরিচিত, একটু আস্তে। হ্যাঁ, আমার বাবার থেকে দূরে থাক, না হলে তোকে মারতে সময় লাগবে না আমার। আরে মেয়ে মানুষ, এত লাফালে হবে? বোঝা তোর বাবাকে, পরে আবার আসবো। মুরাদ কথাটা বলে সেখান থেকে চলে যায়। ইদির মা লিয়া দৌড়ে আসে তার কাছে। দুজনে সিরাজকে শক্ত করে ধরে কেঁদে ওঠে। ইদি বলে, ওটারে আমি দেখছি। এক মা, ঝামেলা করিস না, তোর কিছু হলে কি হবে? কোনো ছেলে নেই আমাদের। চিন্তা করো না তো। ইদি বের হয়। কয়েকদিন পর ইহান ইদির হাত থেকে পুরোপুরি মুক্তি পায়নি। ভার্সিটি থেকে বাড়িতে ফিরছে ইহান। কোথা থেকে যে ইদি আপু তাকে দেখলো বুঝতেই পারেনি সে। ইহান গলির মুখে বাইকটা পার্ক করতে যাবে, ইদি তাকে ডাক দেয়। সে দেখে ইদি তার গ্যাং নিয়ে দাঁড়িয়ে আছে, তার সাথে আরও 2টো মেয়ে যারা ইদির মতোই তেজস্বী। ইহান কাছে যেতেই ইদি বলল, এই ছেলে, কান ধরবি নাকি ধরবি না? নাকি তোকে উঠবোস করাবো নাকি বাং সাজাবো? ইহান মাথা নিচু করে অবাক হয়ে যায়। এই মেয়ের সমস্যা কি? তার কাছ থেকে কি শুনেছে? আমি কি দোষ করলাম আপু? কেন কান ধরবো? আমার মুখে মুখে তর্ক করিস তুই? কথাটা বলেই কোনো নোটিশ ছাড়াই ইধি ঠাস করে একটি চড় মারে ইহানের গালে। এই মেয়ে এমন কেন? ইহানের মাথাটা নিচু হয়ে যায়। নিজের চোখ নামিয়ে ফেলে ইদির দিক থেকে। এই ছেলে, তাক আমার দিকে। আমি বাহিরে মেয়ের দিকে তাকাই না আপু। ওরে নাটক, আমার দিকে তাকা বলছি। মাফ করেন আপু, আমি এটা পারবো না। আমি কি দেখতে কালো? না। দেখতে কি অসুন্দর? না। তাহলে তাকাচ্ছিস না কেন? ইহান এই কথার উত্তর কি দেবে সে নিজেই জানে না, কারণ ইদির দিকে তাকালে সে চোখ মারবে। এই মেয়ের কোনো বিশ্বাস নেই, তাই সে নিচু হয়ে থাকে। আমার কথার উত্তর দে। জি। ওই, কেন আমার দিকে তাকাবি না? বলতে বলছি না, বল এখনই। এবার ইদি আপু হঠাৎ দাঁড়িয়ে ইহানের কলার ধরে তার মুখ বরাবর কাছে টেনে নেয়। ইহান তখন তার দিকে তাকিয়ে থাকে, ইদিও তার দিকে তাকিয়ে আছে। ইদির নিঃশ্বাস ইহানের উপর পড়ছে, ইহানের নিঃশ্বাস ইদির উপর পড়ছে।
তারা যেন এক মুহূর্তের জন্য জমে যায়। ইহান নিজেকে কিভাবে সামলাবে তা বুঝতে পারছে না। এ কি আপু, আপনার গালে চরের দাগ কেন? ঈদের সাথে সাথে চমকে যায় ইহানের প্রশ্নে। মনে পড়ে দুদিন আগের কথা। মুরাদ তার বাড়িতে এসেছিল। তারপর ইদি মুরাদকে খুঁজে বের করে। মুরাদ তখন ইদিকে চর মারে, বাজে কথা বলে, গায়ে হাতও দেয়। ইদি সেটা কাউকে বলেনি, তবে চরের দাগটা আছে। কি হলো আপু, চরের দাগ কেন? চুপ থাক, বাড়ি যা। তোকে কান ধরালাম কারণ সেদিন প্রেজেন্টেশনের নাম করে সেজে বুঝে গিয়েছিলিস। আসার সময় চুলগুলো এলোমেলো ছিল, খোঁজ নিয়ে জেনেছি তুই যাসনি, এই জন্য শাস্তি দিলাম। এখন কারণ বলবি নাকি যাবি? আচ্ছা আচ্ছা, যাচ্ছি। ইহান দ্রুত সেখানে চলে আসে। ইহান বাড়িতে আসে। কলিং বেল বাজানোর জন্য হাত বাড়াতে সে খেয়াল করে সদর দরজা আগে থেকেই কিছুটা খোলা। ইহানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে খুব সাবধানে বাড়ির ভেতরে প্রবেশ করে। ইধি আপু এসে কোনো বিচার দিল কিনা তাই ভাবছে। ড্রয়িং রুমে পা রাখতেই তার চোখ আটকে যায়। দেখে 4 জন শক্তপোক্ত যুবক ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। তাদের হাব ভাব বেশ অন্যরকম লাগে। সোফাতে ইহানের বাবা রাইসুল সাহেব বসে আছে, আর তার ঠিক সামনে বসে আছে তাজিম। তাজিম হলো এমপি মুরাদের ডান হাত। তাজিম আর চোখে ইহানকে একবার দেখে নেয়। তারপর সে রাইসুল সাহেবের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে কথা বলে। রাইসুল আঙ্কেল, তাহলে এটাই আপনার ছেলে? রাইসুল সাহেব কোনো মতে গলা পরিষ্কার করে উত্তর দেয়। তার কণ্ঠে এক চাপা আতঙ্ক বিরাজ করে, তবে ইহানকে তা বুঝতে দেয় না। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজ উঠি। আঙ্কেল, যা বললাম তা যেন মনে থাকে। সময় কিন্তু মাত্র 1 সপ্তাহ, এর বাইরে আর একদিনও সময় পাবেন না। তাজিম ইশারা করতেই তার সঙ্গীরাও নড়ে চড়ে ওঠে। তারা সবাই মিলে ঘর থেকে বেরিয়ে যায়। ইহান তাজিমের সামনে এসে দাঁড়ায়। তাজিম যখন পাশ দিয়ে যাচ্ছে, ইহান তখন তার চোখের দিকে তাকিয়ে থাকে। একটা মুচকি হাসি দেয়। সেই হাসিতে কোনো ভয় নেই, বরং এক গোপন চ্যালেঞ্জ আছে। তাজিমরা বেরিয়ে যাওয়ার পর ইহান তার বাবার দিকে তাকায়। তার বাবা এবং মা রিফতি বেগমের মুখ শুকনো দেখাচ্ছে। তাদের চোখে মুখে স্পষ্ট বিপদের ছাপ। ইহান সোফার কাছে এগিয়ে আসে। বাবা, ওরা কারা? কিসের সময় চাইল? রাইসুল সাহেব আমতা আমতা করে। তিনি সত্যিটা ইহানকে বলতে চান না। ওরা পরিচিত ছেলেপুলে, ওই এলাকায় একটা অনুষ্ঠান করবে, তাই কিছু টাকা চেয়েছি, বলেছি পরে দেব। ইহান তার বাবার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারে না। সে আবারও প্রশ্ন করে, কত টাকা? রিফতি বেগম তখন পাশ থেকে কথা সামাল দেওয়ার চেষ্টা করে। ওই 2-3 হাজার টাকার মতো। ইহান এবার তার ছোট বোন ঈশার দিকে তাকায়। ঈশাও সেখানে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। ও আচ্ছা, তাই ঈশা, তোর চোখ মুখ দেখে এমন ভয় লাগছে কেন? মনে হচ্ছে কোনো ভূত দেখেছিস? ঈশা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, দ্রুত কথা ঘুরিয়ে দেয়। কই না তো। দেখো ভাইয়া, তোমার রুম সাজিয়ে দিয়েছি। শুধু আমি না, ইধি আপু এসে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখবে চলো। ইধি আপুর নাম শুনতেই ইহানের মেজাজটা একটু অস্বাভাবিক হয়ে যায়। সে দ্রুত বলে, আবার ইদি? ইহান আর সেখানে দাঁড়ায় না। সে গটগট করে নিজের রুমের দিকে চলে আসে। রুমে ঢুকে সে অবাক হয়। রুমটা আসলেই বেশ পরিপাটি করে গোছানো। চারপাশটা দেখতে দেখতে সে বিছানায় বসে পড়ে। ওদিকে ড্রয়িং রুমে রিফতি বেগম তার স্বামীর পাশে এসে বসে। চারপাশটা একবার দেখে নিয়ে রাইসুল সাহেব নিচু স্বরে কথা বলে শুরু করে। ছেলে যেন কিছুই না জানতে পারে। তাজিম 20 লাখ টাকা চেয়েছি, এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো? সে স্পষ্ট হুমকি দিয়েছে, টাকা না দিলে ইহাকে আর ঈশাকে তুলে নিয়ে যাবে। ইহান যেন এসব কিছু না জানে। একটা কাজ করো তো, ইধিকে নিয়ে তুমি আর সিরাজ ভাই থানায় যাও। মেয়েটা তো থানার লোকের সাথে ভালো পরিচয়। তার বন্ধুর বাবা নাকি সেখানে বড় অফিসার হিসেবে আছে। রাইসুল সাহেব মাথা নাড়ে। তার চোখে মুখে কোনো আশার আলো নেই। কাজ হবে না, ইদি বলেছে পুলিশ ওদের কেনা। মুরাদের মতো লোকের বিরুদ্ধে পুলিশ লড়বে না, আমাদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই।
ঈশাকে বলে দিও ইহানকে যেন কিছু না বলে। হুম, ছেলেটা শুনলে হয়তো গরম হয়ে ওদের সাথে দেখা করতে যাবে, অনেক কিছু বলতে পারে। ওদের কাছে ধারালো অস্ত্র আছে, আমাদের ছেলেকে মেরে ফেলতে পারে। তার দুজনেই চুপ। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। ওদিকে ইহান তার বিছানায় শুয়ে পড়ে, সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। ইদি আপুর কথা বারবার তার মনে পড়ে। 4-5 মাস আগে ইদির সাথে তার প্রথম দেখা হয়। সেই নাটকীয় মুহূর্তটি ইহান চাইলেও ভুলতে পারে না। ইদি আপু প্রথম ইহানের সাথে এমন রংবাজি কিংবা গুন্ডামি করতো না। শুরুতে সে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতো। ইহান তাকে বড় আপু ভেবে শ্রদ্ধা করত এবং সম্মানের খাতিরে কিছুটা এড়িয়ে চলত। কিন্তু একদিন ইদি রীতিমতো ইহানকে ইনিয়ে বিনিয়ে নিজের পছন্দের কথা জানিয়ে দেয়। সে পরিষ্কার বলে যে সে ইহানকে পছন্দ করে। সেই ঘটনার পর থেকে ইহান যেন আরও বেশি সতর্ক হয়ে যায়। সে ইদিকে এড়িয়ে চলার মাত্রা বাড়িয়ে দেয়। ইহান মনে মনে ভাবে ইদি তার সিনিয়র আপু, তার সাথে প্রেম সম্পর্ক কোনোভাবেই মানায় না। কিন্তু ইহানের এই এড়িয়ে চলা ইদি মোটেও সহজভাবে নেয় না। সেই প্রত্যাখ্যানের পর থেকেই ইদি আপু ইহানের উপর রীতিমতো গুন্ডামি শুরু করে। 5 মাস আগের এক সকালের কথা। ইহান নিজের রুমে আরাম করে শুয়ে আছে। আজ তার ভার্সিটিতে যেতে একদম ইচ্ছে করছে না। জানালা দিয়ে আসা রোদের ঝিলিক তাকে যেন আরও অলস করে দেয়। ঠিক এমন সময় তার মা রিফতি বেগম দরজার সামনে এসে দাঁড়ায় এবং উচ্চস্বরে ডাক দেয় ইহানকে। এই ইহান, আজকে ক্লাসে যাবি না কি? বেলাও অনেক হলো, উঠিস না কেন? ইহান কম্বলের ভেতর থেকে মুখ না বের করেই উত্তর দেয়, না মা, আজকে যাব না। কেন যাবি না? শরীর খারাপ নাকি? ইহান আড়মোড়া ভেঙে একটু উঠে বসে বলে, আরে মা, প্রতিদিন ক্লাস যেতে ভালো লাগে না, বোরিং লাগে, তাই আজ যাব না। বাড়িতে থেকে একটু বিশ্রাম নেব। ছেলের এমন আলসেমি দেখে তার মা রেগে যায়। তিনি দরজার কপাটে হাত রেখে বলে, তাহলে কি করবি শুনি? পড়ালেখায় ছেড়ে দিবি নাকি? রিক্সা কিনে দেব, রিক্সা চালিয়ে খাবি? ইহান তখন দুষ্টুমি করার সুযোগ পায়। সে মুচকি হেসে বলে, হ্যাঁ মা, পড়ালেখা ছেড়ে দিব, তাই রিক্সা কিনে দাও। আমি ছুটবুট পরে রিক্সা চালাবো। বড় বড় ঘরে সুন্দরী মেয়েরা উঠবে আমার রিক্সাতে, আমি প্যাডেল মারবো আর হাওয়া খাবো। আহ, কি শান্তি। ইহানের মা রিফতি বেগম ছেলের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। এরপর কি করবি শুনি? তোর সাহস তো দেখে অবাক হচ্ছি। লেখাপড়া বাদ দিয়ে রিক্সা চালক হবি? থাক, তাহলে রিক্সা দিতে হবে না। বাবার সাথে অফিসে যাব, ব্যবসা দেখাশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, ব্যাস শেষ। আর কি? এরপর কি করা হবে শুনি, তাড়াতাড়ি বল। তোমার জন্য একটা লক্ষ্মী বৌমা ঠিক করব, আর দ্রুত তুমি দাদিমা হবে। আইডিয়াটা সুন্দর না বলো? তার মা এবার বিরক্ত হয়। তিনি ছেলের দিকে এগিয়ে আসে। এরপর কি করা হবে শুনি? আরে মা, এরপর শুরু করছো কেন? আর বলতে পারবো না, তুমি বলো এরপর কি করব। রিফতি বেগম এবার কোমরে হাত দিয়ে দাঁড়ায়। তার চোখে মুখে দুষ্টুমি মেশানো রাগের আভাস। তুই ঘুমা, আমি রান্নাঘর থেকে খুন্তিটা নিয়ে আসি, কেমন? খুন্তিটা বেশ গরম হবে, বুঝলি? ওটা দিয়ে কি করবে আবার? আগে আনি, এরপর দেখবি কি করি। অপেক্ষা কর। ইহান ভাবলো মা হয়তো মজা করছে। সে আয়েশ করে শুয়ে পড়ে। যাও যাও, আমি ঘুমাচ্ছি, বেশি বিরক্ত করবা না, বুঝলা? ইহান এই কথা বলে মুখে কম্বল টেনে শুয়ে পড়ে। কিন্তু তার কপাল খারাপ। 2 মিনিট যেতে না যেতেই মা সত্যি সত্যি রান্নাঘর থেকে খুন্তি নিয়ে হাজির হয়। খুন্তির ঠকঠক শব্দ শুনে ইহান তাড়াতাড়ি বিছানা থেকে লাফ মেরে উঠে দাঁড়ায়। তার মা যেন এই মুহূর্তে আর ওর মা নয়, সে সাক্ষাৎ ডাকাত হয়ে গেছে। এটা আমার রুমে আনছো কেন আম্মু? এরা তো রান্নাঘরের জিনিস, সরাও সরাও। এই রুমে একটা বড় শয়তান আছে, তাকে আজ যথাযথ শিক্ষা দান করব, তাই এটা এনেছি। ওরা দূরে রাখো একটু। আচ্ছা মা, একটা কথা বলি, মন দিয়ে শোনো। না, আর কোনো কথা নয়। শয়তানটা কোথায় রে? খুন্তি দিয়ে ওর পিঠের ছাল তুলবো আজ। আরে মা, শোনো না, শুধু একটা শেষ কথা।
রিফতি বেগম একটু থামে, খুন্তিটা উঁচিয়ে ধরে বলে, আচ্ছা বল, এটা তোর শেষ কথা? মা, তুমি বুড়ো হয়ে গেছো। এখন তোমার দরকার একজোড়া নাতি নাতনি। তাদের সাথে তুমি সময় কাটাবে, খেলবে, তাদের আবদার পূরণ করবে। রিফতি বেগম তাকে আর কথা শেষ করতে দিল না। তিনি দ্রুত এগিয়ে এসে ইহানের কান ধরে সজোরে টানাটানি শুরু করে। শয়তান, আমি নাকি বুড়ো হয়ে গেছি, আমাকে তুই বুড়ি বলিস? তোকে আজ কান টেনে লম্বা হাতি বানাবো, সাহস কত! আরে মা, কান ছিঁড়ে গেলে তোমার ছেলেকে কেউ বিয়ে করবে না, তখন নাতি নাতনি আসবে কোথা থেকে? তাড়াতাড়ি ছাড়ো, অনেক ব্যথা পাচ্ছি, মরে গেলাম রে। আমার নাতি নাতনির দরকার নাই, আগে ক্লাসে যা হারামজাদা। কান দিয়ে যেন ধোঁয়া বের হয় আজ। আরে আমি ওগুলো কখন বলছি? ছাড়ো কান, কানটা লাল হয়ে গেল তো। একটু আগে কে বলছে শুনি? ইহান তখন কান মালিশ করতে করতে কাচুমাচু মুখে বলে, জানি না, ছাড়ো মা, ব্যথা পাচ্ছি তো। এত জোরে কেউ নিজের আদরের ছেলেকে কান ধরে? আচ্ছা, এখন আর বকবক না করে ফ্রেশ হয়ে আয়, ভার্সিটিতে যেতে হবে, খাবার টেবিলে দিচ্ছি। আচ্ছা, যাচ্ছি। কান ডলতে ডলতে ইহান বাথরুমের দিকে হাঁটা দেয়। তার মা যাওয়ার সময় বলে যায়, পাগল ছেলে একটা, যা জলদি আয়। ইহান ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। সে ভাবে আজ না গেলেই ভালো হতো, কিন্তু মায়ের খুন্তি আর কানের ব্যথার ভয়ে তাকে যেতেই হচ্ছে। সে ড্রয়ার থেকে তার চিরুনি বের করে চুলগুলো পরিপাটি করে ঠিক করে নেয়। চোখে একজোড়া চশমা পরে নেয়, ভেতরে সাদা শার্ট আর ওপরে একটি নেভি ব্লু ব্লেজার পরে নেয়। পায়ে চকচকে কালো একজোড়া জুতো। আয়নায় নিজেকে দেখে ইহানের মনে হয় সে বেশ নায়ক নায়ক লাগছে, অন্তত হিরো আলমের চেয়ে তো বহুগুণ ভালো। ইহান রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। তার ছোট বোন ঈশা আগে থেকেই সেখানে নাস্তা করছিল। ইহানকে এমন ফিটফাট অবস্থায় দেখে ঈশা তার চোখ গোল গোল করে তাকায়। সে বিস্ময় নিয়ে বলে, ওরে বাবা, আজকে কোনো বিশেষ দিন নাকি? ভাইয়া তো দেখি পুরো রাজকুমার সেজেছে। ইহান একটা পাউরুটির টুকরো মুখে দিয়ে বলে, রাজকুমার তো আমি সবসময়ই, আজ একটু বেশি লাগছে। এই যা, কেন হিংসে হচ্ছে? ঈশা তখন হাসতে হাসতে তার প্লেটের দিকে মনোযোগ দেয়। ইহান খাওয়া শেষে টেবিল থেকে উঠে এবং ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নেয়। রিফতি পেছন থেকে ডেকে বলে, সাবধানে যাস আর মন দিয়ে ক্লাস করিস। আচ্ছা মা। ইহান বের হয়। তারপর ইহান বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিজের রুমে ফিরে আসে। সে আলমারি খুলে নিজের সবচেয়ে পছন্দের পোশাকগুলো বের করে। আজ তার মনে এক অন্যরকম উত্তেজনা কাজ করে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। আজ নিজেকে একটু বেশি অন্যরকম লাগছে তার। সে ভাবনায় পড়ে যায়, আজ ভার্সিটিতে কেন যাবে? আবার ভাবে, না গেলেই বা কী হবে? ধুর, যা হওয়ার হবে। সে তার অবাধ্য চুলগুলো চিরুনি দিয়ে সুন্দর করে ঠিক করে নেয়। চোখের উপর একজোড়া দামি চশমা দেয়। ভেতরে একটি ইস্ত্রি করা ধবধবে সাদা শার্ট এবং তার উপরে নেভি ব্লু রঙের একটি ব্লেজার পরে নেয়। পায়ে একজোড়া চকচকে কালো শু পরে সে যখন আয়নার সামনে আবার দাঁড়ায়, তখন নিজেকে কোনো বড় সিনেমার নায়কের চেয়ে কম মনে হয় না। ইহান মনে মনে ভাবে, অন্তত হিরো আলমের চেয়ে সে বেশ কয়েক গুণ ভালো হিরো। এইসব বাহ্যিক রূপচর্চা শেষ করে ইহান আত্মবিশ্বাসের সাথে রুম থেকে বের হয়। সোজা গিয়ে বসে খাবার টেবিলে। সেখানে তার ছোট বোন ঈশা নাস্তা করছিল। ইহানকে এমন রাজকীয় সাজে দেখে ঈশা তার নাস্তার প্লেট ছেড়ে চোখ গোল গোল করে তাকিয়ে থাকে। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নায়ক হিরো আলম আমাদের ঘরে কেমনে? বাহ বাহ, অসাধারণ সাজ। তা কেমন আছেন হিরো আলম ভাই? মা, দেখে যাও, হিরো আলম 2.0 আসছে। বোনের এমন বিদ্যুৎপাতক কথা শুনে ইহানের মেজাজটা একটু তিরিক্ষি হয়ে যায়। সে রাগী চোখে ঈশার দিকে তাকায়। চুপ বেদব, এসব কি বলিস? হ্যাঁ, মার চিনিস?
এই বোনটিও পরিবারের সবার মতোই হয়েছে। সে সুযোগ পেলেই ইহানের পেছনে লেগে থাকে। ইহানের মন চায় সব সময় ঈশার কান ধরে টেনে একদম লম্বা করে দিতে, কিন্তু ঈশা দমে যাওয়ার পাত্রী নয়। সে আরও এক পা এগিয়ে কথা বলে। তা এত বহুরূপী সাজ কেন দিয়েছেন নায়ক সাহেব? কাকে দেখাতে চাচ্ছেন একটু শুনতে পারি? নতুন কোনো প্রেমিকা জুটেছে নাকি? না। ইহান ছোট করে উত্তর দিয়ে নিজের নাস্তায় মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঈশা থামে না। যে বিলাই মার্কা চেহারা দেখলেই গা জ্বলে, আবার সে সংসার আছে। ঈশা আবার কিন্তু মার খাবি। তোর চেহারা তো শুটকু পটেলের মতো, বেশি কথা বলবি না। তুই আমাকে মারবি? সাহস হয় কি করে তোর? মারবো, সাহস হবে না কেন? আমি তোর বড় ভাই। একবার গায়ে হাত দিয়ে দেখ, তারপর দেখবি আমি কি করি। আমি মায়ের কাছে বিচার দিব। তুই কি করবি শুনি? দেখা দেখি। টাচ করে দেখ। ওকে। ঈশার চ্যালেঞ্জ গ্রহণ করে ইহান চট করে তার হাতে সজোরে একটা চিমটি কেটে দেয়। চিমটি দিয়েই সে এক অদ্ভুত আনন্দ পায়। ঈশা ব্যথায় অস্থির হয়ে ওঠে। মাগো। ঈশা এমন জোরে চিৎকার করে ওঠে যে ইহান রীতিমতো ভয় পেয়ে যায়। সে জানে মা এখন খুন্তি নিয়ে তেড়ে আসবে, তাই সে আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করে না। সে দ্রুত ডাইনিং টেবিল থেকে উঠে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আসে। ঘরে আর না ঢুকে নিজের বাইকটা স্টার্ট দিয়ে সোজা ভার্সিটির দিকে রওনা দেয়। ভার্সিটির গেট দিয়ে যখন সে ভেতরে ঢুকতে যায়, ঠিক তখনই একটি কালো রঙের প্রাইভেট কার হুট করে তার সামনে চলে আসে। ইহান নিয়ন্ত্রণ রাখতে পারে না। বাইকটি গাড়ির এক পাশে লেগে যায় এবং সাথে সাথে ইহানের বাইকের ছাদের লুকিং গ্লাসটা ভেঙে চুরমার হয়ে যায়। নিজের এত আদরের বাইকের এই দশা দেখে ইহানের মাথা গরম হয়ে যায়। সে আগে অগ্নিশর্মা হয়ে ওই গাড়িটিকে ওভারটেক করে সামনে গিয়ে বাইক দাঁড় করায় এবং গাড়ির পথ আটকে দেয়। ইহান বাইক থেকে নেমে দ্রুত গাড়ির জানালার কাছে গিয়ে চিৎকার শুরু করে। এই গাড়ি চালাতে না জানলে কে চালাতে বলছে? বের হও গাড়ি থেকে। কোন হারামির বাচ্চা গাড়ি চালায় দেখি? আমার বাইকের দফা রফা করে দিয়েছিস। গাড়ির ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। ভেতরে থাকা মানুষটির যেন নির্বিকার। ইহানের মেজাজ এবার সপ্তমে চড়ে যায়। সে দরজায় সজোরে থাপ্পড় মারতে মারতে চিৎকার করে। ওই চুপ করে বসে আছিস কেন? বের হবি নাকি তোর গাড়িও একটা গ্লাস ভেঙে ফেলবো? আমার বাইকের গ্লাস ভেঙে দিয়ে এখন সাধু সেজে আসিস? ইহানের এমন গগনবিদারী চিৎকারের পর গাড়ির দরজা ধীরে ধীরে খুলে যায়। গাড়ি থেকে যে মেয়েটি বের হয়ে আসে তাকে দেখে ইহান স্তব্ধ হয়ে যায়। সেই মেয়েটি আর কেউ নয়, স্বয়ং ইধি। সেদিন ইধি ইহানের সাথে যা গুন্ডামি করেছিল তা ভাবলে ইহানের এখনো গায়ে কাটা দেয়। ইধি ভার্সিটিতে খুব একটা সময় দেয় না। সে বরং গলির মোড়েই তার গ্যাং নিয়ে আড্ডা দিতে বেশি পছন্দ করে। আজকেও সে ভার্সিটিতে যায়নি, বরং গলির মোড়ে দাঁড়িয়েছিল। বর্তমানে ইহান ও ইদি সেই গলির মোড়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে। তাদের দুজনের মধ্যে তখন সামান্য কিঞ্চিত খানিক দূরত্ব। ইহান ইদির চোখের দিকে তাকিয়ে স্থির হয়ে যায়। সে ইদির চোখে মনিতে এমন কিছু একটা লক্ষ্য করে যা সে আগে কখনো দেখেনি। সেখানে আজ কোনো রাগ নেই, কোনো তেজ নেই, বরং সেখানে খেলা করছে এক গভীর অধিকারবোধ আর একরাশ ভালোবাসা। ইহান বুঝতে পারে এই ডাইনিরূপী মেয়েটি হয়তো সত্যিই তাকে নিজের করে পেতে চায়, কিন্তু এই ভালোবাসা আর ভীতির মাঝে ইহান নিজেকে স্থির রাখতে পারে না। তার নিঃশ্বাস ভারী হতে থাকে। তুই যাবি এখান থেকে নাকি দাঁড়িয়ে আমার চোখের মায়া দেখ? গলির মোড়ে ইদি তখন ইহানের শার্টের কলারটা শক্ত করে ধরে নিজের মুখের একদম কাছে টেনে নিয়ে আসে। চারপাশের পরিবেশ যেন থমকে যায়। ইহান ইদির চোখের ভেতরে অদ্ভুত এক শূন্যতা আর অধিকারবোধের খেলা দেখতে পায়।
ইদি হঠাৎ খুব শান্ত হয়ে প্রশ্ন করে। আজকে তোর ওই সেই হাঁকডাঙ্কি রিদিকা কই? ইহান পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে একটু শান্তভাবে উত্তর দেয়। সে জানে এই মুহূর্তে ইদিকে রাঙানো মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। নেই, আপনি না বারণ করেছেন, তাই আর তাকে সাথে রাখিনি। ইহানের মুখে বাধ্য ছেলের মতো উত্তর শুনে ইদির ঠোঁটে এক চিলতে বিজয়ের হাসি ফুটে ওঠে। সে কলার ধরা হাতটা কিছুটা শীতল করে নেয়। গুড বাই। তবে তুই কেন আমার দিকে তাকাতে চাস না বলতো? আমি কি দেখতে খুব খারাপ, নাকি তোর অন্য কোনো মেয়ে পছন্দ? এই রিদিতা কি আমার চেয়েও বেশি সুন্দরী? ইদিয়াপুর এমন সরাসরি প্রশ্নে ইহান একটু লম্বা দম নেয়। সে নিজেকে সামলে নিয়ে খুব সাবধানে নিজের জামার কলার ইদির হাত থেকে ছাড়িয়ে নেয়। তারপর একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। আপনার সাথে আমার কোনো বিশেষ সম্পর্ক নেই ইদিহাব্বু। আপনি আমার সিনিয়র, আমি আপনাকে মন থেকে সম্মান করি, কিন্তু আপনি আমার দিকে এভাবে অধিকার নিয়ে তাকাচ্ছেন কেন? এটা কি ঠিক? ইহানের যুক্তির জবাবে ইদি এক মুহূর্ত দেরি না করে সে তার গভীর চোখের দৃষ্টি ইহানের উপর স্থির রাখে। কারণ আমি তোকে ভালোবাসি ইহান, আর তুই আমাকে ভালোবাসিস না বা পাত্তা দিস না, তাই আমি তোর উপরে সবসময় জোর খাটাই। তুই কেন বুঝিস না এই রাগের আড়ালে কতটা মায়া লুকিয়ে আছে? ইহান মাথা নিচু করে ফেলে। সে জানে জোর করে আর যাই হোক ভালোবাসা আদায় করা সম্ভব নয়। জোর করলে ভালোবাসা হয় না আপু। মনের অনুভূতি কি আর ধমক দিয়ে দেখানো যায়? ইদি এবার যেন একটু ভেঙে পড়ে। তার চিরচেনা সেই অ্যাটম বোম মার্কা তেজ যেন মুহূর্তেই কর্পূরের মতো উবে যায়। সে করুণ সুরে ইহানকে অনুরোধ করে। তাহলে কি করলে তুই আমাকে ভালোবাসবি? আমি এলাকার কাছে অ্যাটম বোম হয়ে গেছি, তো কি হয়েছে? আমি তো তোর জন্য নিজেকে পুরোপুরি পরিবর্তন করতে পারি। বল তুই আমাকে ঠিক কীভাবে চাস, আমি সেভাবেই নিজেকে করে নেব। ইহান ইদির দিকে অবাক হয়ে তাকায়। এই মেয়েটি কি আসলেই সেই ইদি যে কিনা কিছুক্ষণ আগে ছুরি উঁচিয়ে তাকে দেখাচ্ছিল? ইহান অবিশ্বাসের সুরে বলে, আপনি কি আসলেই সিরিয়াস? আমি আপনার 3 বছর জুনিয়র। তাছাড়া আমরা পাশের বাড়িতে থাকি। আমাদের এই অসম সম্পর্ক কে মেনে নেবে? সমাজ কি এটা সহজভাবে দেখবে? ইহানের কথা শেষ হতেই ঈদের 2 চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ে। এই প্রথম ইহান তাকে কাঁদতে দেখে। এই ভয়ঙ্কর মেয়েটি হঠাৎ এত নরম সিরিয়াস মোডে চলে যাওয়ার ইহান বেশ হকচকিয়ে যায়। ইদি কান্নারত অবস্থায় বলে, হ্যাঁ ইয়ান, আমি একদম সিরিয়াস। বাবা যখন প্রথম দিন তোর ভূয়সী প্রশংসা করেছিল, সেদিন থেকেই তোকে আমার ভালো লেগে যায়। তুই যেমন দায়িত্ববান তেমন একজন ভালো মানুষ। আমি চাই না অন্য কোনো মেয়ে তোর আশেপাশে ঘুরুক বা তোর সাথে মিশুক। তোকে অন্য কারোর সাথে দেখলে আমার খুব জেলাস ফিল হয়, আমি সহ্য করতে পারি না। ইহান এবার একটু দয়া অনুভব করে। সে পকেট থেকে রুমাল বের করে ইধির দিকে বাড়িয়ে দিতে চায়, কিন্তু সংকোচে পিছিয়ে আসে। আপু, এভাবে কাঁদতে নেই। আপনি তো অনেক স্ট্রং একটা মেয়ে, পুরো এলাকা আপনাকে ভয় পায়। তোর জন্য আমি খুব নরম হতে চাই ইয়ান। তুই যদি শুধু একবার আমাকে বলিস যে তুই আমাকে চাস, আজ সব গুন্ডামি গ্যাং আর আজে বাজে আড্ডা সব ছেড়ে দে। ইহান আর ইধির চোখের দিকে সরাসরি তাকাতে পারে না। তার মনের ভেতরে এক ধরনের ঘোর সৃষ্টি হয়। সে কি বলবে তা কিছুতেই ভেবে পায় না। এই গুন্ডি মেয়েটা তাকে সত্যিই ভালোবাসে, কিন্তু তার নিজের মনের ভেতর কি চলছে তা সে নিজেও জানে না। ইহান একটু সময় নেওয়ার চেষ্টা করে। আপনি এখন যান ইদি আপু, আমি এই বিষয়ে অনেক ভাববো। আর দয়া করে আমাকে মারতে বা হুমকি দিতে আসবেন না যেন। ইদি চোখের জল মুছে আবার সেই পুরনো আত্মবিশ্বাসী রূপে ফিরে আসার চেষ্টা করে। সে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু যাওয়ার আগে কানের কাছে এসে ফিসফিস করে বলে, না আর মারো না। তবে এটা মনে রাখিস, এটি হার মানার পাত্রী নয়। তুই আমার হবি, এটা ভাগ্য লিখে রেখেছে। সব ব্যবস্থা আমি নিজের হাতেই করে নেব।
এই কথা বলে ইদি আপু তার গ্যাং নিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। ইহান পাথরের মতো নিথর হয়ে গলির মোড়ে দাঁড়িয়ে থাকে। ইদিকে নিয়ে সে আসলে কি করবে তা তার মস্তিষ্কে ঢুকছে না। এই মেয়েটি কখন কি আচরণ করে তা বোঝা পৃথিবীর কঠিনতম কাজগুলোর মধ্যে একটি। ইহান একটা লম্বা ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। তারপর সে ধীর পায়ে নিজের বাড়ির দিকে হাঁটা দেয়। শহরের এক কোণে পরিত্যক্ত একটি বিশাল গুদামঘর। চারপাশ নিস্তব্ধ হলেও ভেতরে চলছে পৈশাচিক উল্লাস। এমপির ছেলে শাকিল একটি কাঠের চেয়ারে আয়েশ করে বসে আছে। তার সামনে হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে রাজ। রাজের অপরাধ ছিল সে শাকিলের অন্যায়ের প্রতিবাদ করেছে এবং কয়েকদিন আগে শাকিলকে সবার সামনে পিটিয়েছিল। সেই অপমানের প্রতিশোধ নিতেই শাকিল তার বিশাল দলবল নিয়ে রাজকে তুলে নিয়ে এসেছে এই নরকে। শাকিল তার হাতের জ্বলন্ত সিগারেটটা রাজের গালের খুব কাছে নিয়ে যায়। রাজের সারা শরীর রক্তাক্ত, কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তার চোখে এখনো দাউ দাউ করে জ্বলছে তীব্র ঘৃণা। শাকিল এক চিলতে বাঁকা হাসি দিয়ে রাজের চুলের মুঠি ধরে তাকে টেনে তুলে। কিরে রাজ, খুব তো হিরো সেজেছিলি ওই দিন। এমপির ছেলের গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পাস তুই? এখন দেখ তোর হিরোগিরি আমি কিভাবে বের করি। শাকিল কোনো সংকেত ছাড়াই রাজের পেটে সজোরে একটি লাথি মারে। রাজ ছিটকে গিয়ে পেছনে রাখা লোহার ড্রামের সাথে ধাক্কা খায়। তার মুখ দিয়ে নোনতা রক্তের স্বাদ বেরিয়ে আসে। শাকিলের ইশারায় তার দুই বডিগার্ড এগিয়ে আসে এবং রাজকে দুই দিক থেকে টেনে ধরে দাঁড় করিয়ে রাখে। তোরা কি ভেবেছিস রাজকে এভাবে হাত পা বেঁধে রেখে বীরত্ব দেখাচ্ছিস? সাহস থাকলে বাঁধন খুলে দে, তারপর দেখ কে কার হাড়গোড় আগে গুঁড়ো করে। রাজের এই মরণপণ তেজ দেখে শাকিলের জেদ আরও বেড়ে যায়। সে পাশ থেকে একটি মোটা লোহার রড হাতে তুলে নেয়। রডটি মেঝের সিমেন্টে ঘষতে ঘষতে সে রাজের কাছে এগিয়ে আসে। ধাতব সেই ঘর্ষণের কর্কশ শব্দে চারপাশে পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। অনেক বক বক করিস তুই, ডার্ক লেজেন্ড গ্যাংয়ের পাওয়ার দেখাস। তুই তো লিডার, তাই না? আজ তোর ওই কথা বলা জিব্বা আর এই মারকুটে হাত আমি আস্ত রাখবো না। শাকিল সজোরে রড দিয়ে রাজের ডান পায়ে আঘাত করে। মট করে একটি শব্দ হয় যা রাজের হাড় ভাঙার স্পষ্ট ইঙ্গিত দেয়। রাজ যন্ত্রণায় আকাশবিতারী আর্তনাদ করে ওঠে, কিন্তু সে তার মাথা নিচু করে না। শাকিল থামে না। সে উন্মাদের মতো একের পর এক আঘাত করতে থাকে রাজের পিঠে, দুই হাতে আর পায়ের গিটে। রাজের ধবধবে সাদা শার্টটা এখন রক্তের গাঢ় রঙে লাল হয়ে গেছে। তার চামড়া ছিঁড়ে ভেতরের মাংস দেখা যাচ্ছে। বল বল, এখন কে বড়? তোর ওই নীতি আর আদর্শ বড় নাকি আমার বাবার ক্ষমতা বড়? ক্ষমতা দিয়ে শরীর ভাঙা যায় শাকিল, কিন্তু মানুষের মন নয়। তুই আজীবন একটা কাপুরুষই থাকবি যে একলা লড়তে ভয় পায়। এই কথা শোনা মাত্র শাকিল হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে হাতের রড ফেলে দিয়ে রাজের কলার চেপে ধরে তার মুখটা নিজের একদম কাছে টেনে আনে। তারপর পকেট থেকে একটি ধারালো ছোট সুইচ গিয়ার ছুরি বের করে। সে ছুরির ফলাটা রাজের চোখের মণির একদম সামনে ধরে রাখে। তোর এই চোখ দুটো বড্ড বেশি কথা বলে। কি করব, উপড়ে ফেলবো নাকি? তবেই তো সব বীরত্ব শেষ হবে। শাকিল ছুরির অগ্রভাগ দিয়ে রাজের কপালে একটা লম্বা আঁচড় কাটে। কপাল বেয়ে গরম রক্ত গড়িয়ে রাজের চোখে পড়ে, কিন্তু রাজ তার চোখের পলক ফেলে না। শাকিলের সাঙ্গপাঙ্গরা পাশ থেকে অট্ট হাসি দেয় আর তাদের নেতাকে উৎসাহ দেয়। একজন এগিয়ে এসে রাজের পিঠের ক্ষতস্থানে লবণের গুঁড়ো ছিটিয়ে দেওয়ার মতো জঘন্য কাজ করে। রাজের গগনবিদারী চিৎকারে পরিত্যক্ত সেই গুদামঘর যেন কেঁপে ওঠে। আরও মার, যতটুকু পারিস মার। মনে রাখিস শাকিল, এই রাত যদি আজ এখান থেকে বেঁচে ফেরে তবে তোর এই সোনার তরী আমি মাছ দরিয়ায় ডুবিয়ে দেব।
শাকিল এবার রেগে ফেটে গিয়ে তার বডিগার্ডদের নিষ্ঠুর আদেশ দেয়। এই তোরা ওকে উল্টো করে ছাদের করিডোরের সাথে ঝোলা, ওর ওপর ঠান্ডা পানি ঢাল আর বরফের চাংড়া দিয়ে ওর ক্ষতগুলোকে ঘষতে থাক। আমি চাই ও প্রতিটা মুহূর্ত দিলে দিলে মরুক। গার্ডরা রাজকে দড়ি দিয়ে ছাদের বিমের সাথে উল্টো করে ঝুলিয়ে দেয়। রাজের মাথা নিচের দিকে ঝুলে থাকে, শরীর থেকে চুইয়ে চুইয়ে রক্ত মেঝেতে পড়ছে। তারা রাজের রক্তাক্ত শরীরে কনকনে ঠান্ডা পানি আর বরফ ঘষতে থাকে। যন্ত্রণায় এক চরম পর্যায়ে পার করে রাজের শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসতে শুরু করে। শাকিল তখন দূরে একটি সোফায় বসে আয়েশ করে দামি পানীয়তে চুমুক দেয় আর রাজের অবর্ণনীয় কষ্ট উপভোগ করে। এই তো শুরু রাজ, 1 সপ্তাহ সময় আছে তোর পরিবারের কাছে 20 লাখ টাকা দেওয়ার। টাকা না পেলে তোর এই লাশটা তোর বাবার পায়ের কাছে ফেলে আসবো, বুঝেছিস? রাজ আর উত্তর দেওয়ার অবস্থায় নেই। তার চোখ জোড়া যন্ত্রণায় ধীরে ধীরে বুজে আসে। নিস্তব্ধ প্রকোষ্ঠে কেবল তার ভারী আর অনিয়মিত নিঃশ্বাসের শব্দ শোনা যায়। শাকিল তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বাইরে বেরিয়ে যায় এবং দরজায় বড় একটা তালা ঝুলিয়ে দেয়। ভেতরে রাজ ঝুলতে থাকে, এক মৃতপ্রায় মানুষের মতো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।